নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন ফিয়ারফুল স্টেশন। ভয় জিনিসটাকে বাংলা এমনকি বিশ্ব সাহিত্যের পাঠক এত ভালোবাসে যে সাহিত্যের সৃষ্টি থেকে আজ পর্যন্ত যতজন লেখক সাহিত্যকে গৌরবান্বিত করেছেন তার মধ্যে বেশিরভাগই জীবনের কখনো না কখনো অবশ্যই সাহিত্যের এই বিভাগকে বেছে নিয়েছেন। আর এই সাহিত্যের বাছাই করা বিভাগ থেকেই পছন্দের কিছু গল্পকে তোমাদের কাছে পৌঁছে দিতেই আমরা তৈরি করেছিলাম ফিয়ারফুল স্টেশন। আর আজকের আড্ডায় তোমাদের শোনাবো প্রথিতযশা লেখক অরুণ আইনের লেখা কালো মোরগ। আজকের গল্পটির সূত্রধার সৌরভ চৌনি। গল্পের প্রধান চরিত্রে থাকছে গিরিধারী এবং গল্প পাঠে শুভ ও সৌরভ। তাহলে চলুন শুরু করা যাক। সব জিনিসের জন্যই বুঝি দরকার স্থান, মাহাত্ম্য আর উপযুক্ত ভূমিকা। তা না হলে সেদিন সন্ধ্যা থেকে টিপটিপ অঝরে বৃষ্টির মধ্যে যখন হঠাৎ লাইট নিভে গেল, পাশের মাঠ থেকে ভেসে আসছে অবিশ্রান্ত ঝিঝি আর ব্যাঙের ডাক, তখন আমাদের ক্লাবের চিরাচরিত তাসের আড্ডায় হঠাৎ ভূতের গল্পের কথা উঠল কেন? ব্যাপারটা খুলেই বলি। আমরা কজন রেলওয়ের স্টাফ ইনস্টিটিউটের তাসের আড্ডার নিত্য খেলুড়ে। আমরা মানে এই 10-12 জন, বুকিং ক্লার্ক আর মালগাড়ির অ্যাপ্রেন্টিস গার্ড। আমাদের মধ্যে শশীভূষণ বাবুই এই যা একটু বয়োজ্যেষ্ঠ। শশীভূষণের বয়স বছর 50। ভদ্রলোক ব্যাচেলার। বাদবাকি আমরা সবাই 25-এর মধ্যে ঘোরাফেরা করছি। সন্ধে 6টা থেকে শুরু হয় ব্রিজ খেলার আসর। তারপর রাত 10টার শেষ ট্রেন যখন ইনস্টিটিউটের দেওয়াল কাঁপিয়ে চলে যায়, তখন সেই আসর ভাঙে। দারোয়ান ভজুয়া এর মধ্যে 2-3 চা দিয়ে যায়। এভাবেই দিনগুলো চলছিল বেশ। সেদিন কাল করলো ওই বৃষ্টি আর লাইট। বিকেল থেকেই বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে। কোয়ার্টারে বসে আছি, মন মেজাজ খারাপ। আজ বুঝি আর তাসের আড্ডায় হাজিরা দেওয়া সম্ভব হলো না। সন্ধে নাগাদ বৃষ্টিতে একটু টান ধরতে ছাতি মাথায় দুর্গা বলে বেরিয়ে পড়লাম। ইনস্টিটিউটে গিয়ে দেখি হয় ছাতি নয়তো ওয়াটারপ্রুফ গায়ে জড়িয়ে প্রায় সবাই সেখানে হাজির। এমনকি শশীভূষণ বাবু, আমাদের কমন শশীদা। আমি এসে পৌঁছতেই বৃষ্টিটা আবার চেপে নামলো। আলমারি খুলে অজয় সবে 6 প্যাকেট তাস বের করেছে, এমন সময় লাইট নিভে গেল। যা বাবা, আচ্ছা বেরো শিখত। অজয় পাওয়ার স্টেশনের উদ্দেশ্যে অস্ফুট স্বরে কটূক্তি করল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাসের সঙ্গে ঘরে ঢুকছে ভেজা জুঁই ফুলের গন্ধ। এমন একটা পরিবেশে তাস খেলাটা কেমন জমতো ভেবে আমাদের সকলেরই মন খারাপ হয়ে গেল। অতি উৎসাহে অজয় কয়েকবার মোমবাতি জ্বালাবার চেষ্টা করল, কিন্তু তাও দমকা বাতাসে মুহূর্তে নিভে গেল। শশীদা বললেন, "ফ্যান তো দাও অজয়, আজ আর খেলা হবে না।" বিভিন্ন টেবিল থেকে উঠে এসে আমরা সবাই এক টেবিলে বসলাম। এরপর এক কথা দু কথার পর ভূতের কথা উঠল। উঠবেই। বাইরে বৃষ্টি, ভেতরে অন্ধকার থই থই। এমন জায়গায় বাঙালিদের আড্ডায় ভূতের গল্প না উঠে যায় না। অজয় ভূতের অস্তিত্ব সম্বন্ধে ঘোরতর সন্দিহান। ও বিশ্বাসই করে না ভূত বলে কিছু আছে। ভূতের গল্প উঠতেই ও প্রবল তর্ক জুড়ে দিল। বলল, ভূতের অস্তিত্ব আমাদের মনে, বাইরে নয়। ভীতু মনের কল্পনা ওইসব। ভূতের গল্পের কথা উঠতেই অজয়ের এই বাধাদান আমাদের কারোরই ভালো লাগলো না। আরে বাবা, থাক না থাক। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি, ভেতরে গা ছমছম অন্ধকার, মাঝে মাঝে দমকা ঠান্ডা বাতাস। এর মধ্যে ভূতের গল্পের মতো যে মুখরোচক চাট নেই সেটা তো অস্বীকার করা যায় না। কিন্তু অজয়কে বোঝায় কে? তার ওই এক গো।
আমাকে কেউ ভূত দেখাবার গ্যারান্টি দিলে আমি তার সাথে জাহান্নাম পর্যন্ত যেতে পারি। আমাদের মধ্যে ভূত সম্বন্ধে কেউ অভিজ্ঞ নয়, তাই কে আর অজয়কে গ্যারেন্টি দিয়ে হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু ভূতে অবিশ্বাস বলেই বোধহয় অজয় ভূত বিষয়ক বহু দেশি বিদেশি বই পড়ে ফেলেছে। কাজেই ভৌতিক ঘটনা টটনা ও আমাদের চেয়ে বেশি জানে। ও বলে, ভূত আসলে চোখের ভুল, ইলিউশন, সেই সঙ্গে পরিবেশও কিছুটা কাজ করে। আমরা বললাম, যেমন? যেমন ধর একটা ঘটনার কথা বলি। আমি সেবার দেশের বাড়িতে একদিন আমার বিধবা পিসিমা মাঝরাতে উঠে বাইরে গেছেন। হঠাৎ ভূত ভূত বলে চিৎকার। আমরা সবাই বাইরে বেরিয়ে এসে দেখি পিসিমা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুখ দিয়ে একটা গো গো করে শব্দ বেরোচ্ছে। জল টল দিতে তার জ্ঞান ফিরল। বললেন তিনি নাকি দেখলেন প্রাচীরের গায়ে সাদা শাড়ি পরা একজন গুড়ি সুড়ি মেরে বসে আছে। পিসিমাকে দেখতেই হাতছানি দিয়ে ডাকলো। সেই দেখেই পিসিমা অজ্ঞান। আমরা প্রাচীরে দেখলাম ভূতের কোনো চিহ্ন নেই, তবে অজয় থামল। সুভাষ একটু আমার পাশে সরে এলো। অজয় আবার শুরু করলো। তবে আসল ব্যাপারটা বুঝলাম। সেদিন ছিল পূর্ণিমা, মাঠ ভর্তি জ্যোৎস্না, আকাশে খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াচ্ছে। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের তাল গাছের ছায়া পড়েছিল প্রাচীরে, আর বাতাসের অল্প ধাক্কায় তাল গাছের পাতাগুলো নড়ছিল। ব্যাস, তাতেই পিসিমা ভেবে বসলেন ভূত তাকে হাতছানি দিয়ে ডাকছে। ব্যাপারগুলো সব এমনই চোখের ভুল, বুঝলি? হিরণময় বলল, কিন্তু কিন্তু তুই যে বললি তোরা গিয়ে প্রাচীরে কিছু দেখতে পেলি না। পাইনি তো। সেই মুহূর্তে একখণ্ড মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিয়েছিল, তাই প্রাচীরে ছায়া পড়েনি। কিন্তু মেঘ সরে যেতে আবার সেই আগের মতো অবস্থা। পিসিমার জ্ঞান হতে আমি সমস্ত ব্যাপারটা দেখালাম। সেই থেকে পিসিমার আর ভূতের ভয় নেই। আমাদের অত বড় দেশের বাড়িতে তিনি এখন একাই থাকেন। সুভাষ তারপর আমার কাছ থেকে সরে গেছে। বোধহয় ভূতটা মিথ্যে প্রমাণিত হতে ও খুশিই হয়েছে। কিন্তু আমার মুখ থেকে হঠাৎ ফস করে বেরিয়ে গেল, কিন্তু এত যে আমরা ভূতের গল্প শুনি তার সবগুলোই কি চোখের ভুল, নিরুমনের কল্পনা? নিশ্চয়ই। তুই আমাকে যে কোনো একটা ভূতের গল্প বল, আমি ফাঁকটা কোথায় দেখিয়ে দিচ্ছি। যে কোনো ভূতের গল্পেরই কোনো বাস্তব ব্যাখ্যা নিশ্চয়ই আছে। ভূতের গল্পেরই কি ব্যাখ্যা আছে? আমরা সবাই চমকে উঠলাম। এতক্ষণ কথাবার্তা আমাদের বন্ধুদের মধ্যে হচ্ছিল। হঠাৎ এক কোণ থেকে শশীদার এই আচমকা প্রশ্ন শুনে আমরা আশ্চর্য হলাম। শশীদার মুখের চুরুটটা গনগন করে জ্বলছে। অন্ধকারেও আমরা দেখলাম তার চোখ জ্বলজ্বল করছে। অজয় জোরের সঙ্গে বললে, নিশ্চয়ই। কেন, আপনার কোনো ভূতের গল্প জানা আছে নাকি? শশীদা মুখ থেকে চুরুটটা নামিয়ে ছাই ঝাড়লেন। কিছুক্ষণ সবাই চুপচাপ। আমরা অপেক্ষা করতে লাগলাম শশীদা কি বলেন শোনার জন্য। বোধহয় আমরা সবাই চাইছিলাম শশীদা অজয়কে একটা মুখের মতো জবাব দিন। বেটার স্পর্ধা তো কম নয়। আমরা সবাই বঙ্গপুঙ্গব। ছেলেবেলা থেকে হাতে মাদুলি আর কোমরে ঘষা তামার পয়সা বাদ দিয়ে অভ্যস্ত। আমাদের কিনা ভূতে অবিশ্বাস করার দুঃসাহস। কিন্তু শশীদা আমাদের হতাশ করলেন। তিনি ছাই ঝেড়ে হাতের চুরুটটা ঘোরাতে ঘোরাতে শান্ত গলায় বললেন, না ভাই, আমার কোনো ভূতের গল্প জানা নেই। অজয়ের গলায় ব্যঙ্গ। আসলে আপনি ভয় পেয়ে গেছেন। আপনি জানেন এখানে কোনো আষাঢ়ে গল্প ফাঁদলে আমি তার ফাঁকিটুকু ধরে ফেলব। শশীদা আশ্চর্য ঠান্ডা গলায় বললেন, হয়তো।
তার চোখ দুটো একবার জল করে উঠে আবার স্বাভাবিক হয়ে এলো। আমার কেমন যেন মনে হলো শশীদা কি একটা বলতে গিয়ে চেপে গেলেন। কথাটা বলতেই বাকি সবাই শশীদাকে চেপে ধরল। বলতেই হবে। শশীদার চুরুট নিভে গিয়েছিল। রতনের কাছ থেকে দেশলাই নিয়ে আবার জ্বালিয়ে নিলেন। একটা দীর্ঘ টান দিয়ে কিছু ভাবলেন যেন, তারপর শান্ত গলায় বললেন, আমাকে কিছু বলতে অনুরোধ করো না। হ্যাঁ, সত্যি সত্যি আমি ভূতের গল্প জানি, একটি মাত্র ভূতের গল্প, কিন্তু সে গল্প বড় ভয়ানক। পৃথিবীর আর কোনো ভূতের গল্প বোধ হয় এত ভয়াবহ নয়। কেননা যতবার আমি সেই গল্প বলতে গেছি ততবারে ওই গল্পের সত্যতা প্রকাশ করার জন্য স্বয়ং সে এসে হাজির হয়েছে। হ্যাঁ, যতবার বলেছি ততবার। আমি জানি আজও যদি ওই গল্প এখানে বলি তবে সে এসে ওই দরজার কাছে দাঁড়াবে। দ্বিতীয়বার যখন ওই গল্প বলি তখন একজন শ্রোতা অজ্ঞান হয়েছিল, তার মধ্যে অনবরত ভুল বকত আর চমকে চমকে উঠত। 3 দিন জমে মানুষে টানাটানি। সেই থেকে প্রতিজ্ঞা করি আর নয়, এখানেই শেষ, আর বলবো না। আর সেও আজ 25 বছর হলো। এতদিন এ গল্পের কথা ভুলেই ছিলাম, আজ আবার মনে পড়ল। অজয়ের গলায় অবিশ্বাস। ও, তাহলে আপনি নিশ্চিন্তে আবার সেই গল্প শুরু করতে পারেন। 25 বছরে ওই ভূত নিশ্চয়ই মারা গেছে। সুভাষের গলার স্বর আর চেনা যায় না। তার গলায় যেন মাছের কাঁটা ফুটেছে। চিচি স্বরে বলল, শশীদা, আপনার ভূতটি সত্যি সত্যি এ ঘরে আসবে নাকি? এসে গেছে। শশীদার গলা আশ্চর্য রকম ঠান্ডা আর গম্ভীর। বাইরে তখন টিপটিপে বৃষ্টিটা আবার চেপে এসেছে। ঘরে ঢুকলো এক ঝলক দমকা হাওয়া। একটানা গঙ্গানির মতো হুইসেল বাজাতে বাজাতে 49 আপ মেল গাড়ি চলে গেল। হঠাৎ ইনস্টিটিউটের বাইরে তালগাছের একটা ডাল ভাঙার শব্দ হলো, আর ঠিক সেই সময় দরজার কাছে কাঁপতে কাঁপতে একটা শিখা এসে থামল। দরজার মাঝামাঝি কিছুক্ষণ সেটা থেমে রইল, তারপর আমাদের টেবিল লক্ষ্য করে এগোলো। মনে হলো কেউ যেন পেরেক দিয়ে আমাদের চেয়ারের সঙ্গে গেঁথে ফেলেছে। ঘরের নিচ দিয়ে বয়ে গেল বরফ গোলা জলের একটা স্রোত। শিখাটা এসে টেবিলের সামনে থামল। হঠাৎ সুভাষ আর্ত চিৎকার করে আমাকে জড়িয়ে ধরল। বাবু, আমি ভুজুয়া, আপনাদের চা। এক হাতে মোমবাতি আর এক হাতে চায়ের কেটলি নিয়ে ভজুয়া এসে দাঁড়ালো। ঘর শুদ্ধ একটা নড়ে চড়ে বসার শব্দ শোনা গেল। এতক্ষণ সবাই যে পুতুলের মতো বসেছিল। শশীদা এমনভাবে গল্পের ভূমিকা গড়ে তুলেছিলেন যে আমরা পরিবেশের হাতের কিলনক হয়ে স্থানুর মতো বসেছিলাম। ভজুয়া চলে গেল। আমাদের হাতে গরম চা। সুভাষ আবার ঠিক হয়ে বসেছে, একটা সিগারেট ধরিয়ে নিল। অজয় বলল, দেখলেন তো চোখের সামনে কেমন একটা ইলিউশন ঘটে গেল। সব ব্যাপারই এমন, আপনার ব্যাপারটাও তেমন। যা হোক, আপনি বলে ফেলুন। এর আগে 2 বার বলেছেন, এটা নিয়ে 3 বার হবে। বারবার 3 বার। এরপর না হয় গল্পটা আর বলবেন না। উত্তরে শশীদা যা বললেন তা আমরা কি কেউ স্বপ্নেও ভাবতে পেরেছিলাম? বরফ শীতল কণ্ঠে শশীদা বললেন, হ্যাঁ, আমাকে বলতেই হবে, কেননা সে এখানে এসে গেছে। এই গল্পের শেষ না করলে সে যাবে না, আমি জানি। তুমি কি বললে অজয়? ইলিউশন না? তোমাদের ওই চা কে দিয়ে গেল? ভজুয়া?
ভজুয়া তো আজ ওই সকালে 1 মাসের ছুটিতে বাড়ি গেছে। তুমি ইনস্টিটিউটের সেক্রেটারি, ছুটি তো সে তোমার কাছেই নিয়ে গেছে। এখন তো সে গয়া প্যাসেঞ্জারের কোনো 3য় শ্রেণীর কামরায় বসে ঢুলছে। এখানে এলো কি করে? জানালা দিয়ে একটা চামচিকে ঢুকলো ঘরে। আমাদের মাথার উপর একবার ঘুরপাক খেয়ে আবার খোলা ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে গেল। টেবিলের ওপরে খবরের কাগজটি ওই সময় খসখস শব্দ তুলে উড়ে গিয়ে মেঝেতে পড়ল। সব মিলিয়ে কেমন এক ভৌতিক পরিবেশ। আমাদের হাত পাগুলো জমাট পাথর, চেষ্টা করেও নাড়াতে পারছি না। ঘাড়ের কাছেই যেন কার নিঃশ্বাস নেওয়ার শব্দ পেলাম। এ কি করে সম্ভব? সত্যি তো ভজুয়া আজ ছুটি নিয়ে গেছে, অথচ হাতে এখনো গরম চায়ের গ্লাস। মাথার উপর একরাশ বিভৎস অন্ধকার যেন সুযোগ বুঝে দেওয়ালে যা খুশি তাই ছায়া এঁকে চলেছে। শশীদার রহস্যময় গলা আবার শোনা গেল। চাটা খেতে আপত্তি করো না, ওটা কিন্তু ইলিউশন নয়, আর ক্ষতি করতেও নয়। চরণ আর যাই করুক আমার বন্ধুদের ক্ষতি করবে না। হ্যাঁ, এটা চরণের গল্প। আমাদের হাতের গ্লাস সব হাতেই রয়ে গেছে। কখন যে আমরা সরতে সরতে একেবারে শশীদাকে ঘিরে বসেছি জানি না। বাতাসে ভেজা জুইয়ের তীব্র গন্ধ। মনে হলো শশীদা যেন এক আশ্চর্য জাদুকর। উনি এখন ইচ্ছা করলে পৃথিবীর অসম্ভব সব ঘটনা এখানে ঘটিয়ে দিতে পারেন। আমরা সবাই যেন তার হাতে সম্মোহিত হয়ে আছি। এমনকি অজয় আরও মুখে আর একটাও কথা নেই। শশীদা বললেন, সে আজ বছর 25-26 আগের কথা। আমি তখন জামশেদপুরে, তবে এলসি পাশ করে একটা সাহেব কোম্পানিতে ওভারসিয়ারের চাকরিতে ঢুকেছি। সে সময় আমাদের কোম্পানি টিস্কোর 6 নম্বর ব্লাস্ট ফার্নেস রিলাইনিং করার কন্ট্রাক্ট পেয়েছিল। আমার উপর কাজ দেখাশোনার ভার। দিন রাত কাজ চলে, 500 কুলি কাজ করছে। কারখানা থেকে মাইল কয়েক দূরে ঘামা মাইন্সে আমার কোয়ার্টার। সে সময় জামশেদপুর এত জমজমাট ছিল না। শহরের অর্ধেক জুড়ে তখনও শাল মহুয়ার জঙ্গল। রাতে কখনো ভালু, কখনো জঙ্গলি হাতি বেরোয়। কোয়ার্টারে আমি একা থাকি, সঙ্গে চরণ আমার চাকর। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে। লোকটা আমাকে ভালোবাসত খুব। চরণ চান্ডিলের আদিবাসী। মাসে একবার ছুটি নিয়ে বাড়ি যেত, দিন 2 পর আবার ফিরে আসত। সেবারও চরণ তেমনি ছুটি নিয়ে বাড়ি গেছে। 7 দিন হতে চলল, অথচ ফিরল না। সাধারণত এমন হয় না। ভাবলাম হয়তো জ্বরে পড়েছে। যেদিনকার কথা বলছি সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছি, তাও রাত 10টার আগে নয়। তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজেকেই রান্না করতে হবে। ওয়ার্কশপ থেকে বেরিয়ে কোয়ার্টারের রাস্তা ধরলাম। রাস্তায় একজনও লোক নেই। রাস্তায় তখনও লাইট পোস্ট বসেনি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। পাশের জঙ্গল থেকে যে কোনো সময় একটা ভালুক বেরিয়ে পড়তে পারে। এমন সময় মনে হলো আমার সামনে হাত 2 আগে আগে কেউ চলেছে। কোনো জানোয়ার হয়তো। পকেট থেকে টর্চ বের করে জেলে দেখি একটা কালো মোরগ। ভাবলাম জঙ্গলি মোরগ হবে, পাশের জঙ্গল থেকে রাস্তায় এসে পড়েছে। টর্চ নিভিয়ে নিশ্চিন্ত মনে চলতে লাগলাম। কি ভাবছিলাম খেয়াল নেই। হঠাৎ মনে হলো, তাই তো, মোরগটা যে এখন আমার আগে চলেছে, এমন তো হয় না। আবার টর্চ ফেললাম।
একটা মানুষ যেমন পথ চলে, কালো মোরগটা ঠিক সেইভাবে পথের এক পাশ দিয়ে হেঁটে চলেছে। এবার ওর গায়ে আলো পড়তে মোরগটা ঘাড় ফিরিয়ে চাইল, তারপর আমার দিকে চেয়ে একটু হাসলো। মোরগের হাসি, ভাবলাম চোখের ভুল, সারা দিনের অভুক্ত শরীরের উদ্ভট খেয়াল। ভুলে যেতে চাইলাম, কিন্তু কিছুতেই ভুলতে পারলাম না। বারবার চোখের সামনে ভেসে এলো একটা কালো মোরগ ঘাড় ফিরিয়ে আমার দিকে চেয়ে হাসছে। বুকের রক্ত হিম হয়ে এলো। মোরগটাকে কিছুতেই মাথা থেকে তাড়াতে পারলাম না। ওটা তখনও আমার আগে আগে চলেছে, আর মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে আমাকে দেখছে। মনের সমস্ত শক্তি জড়ো করে হাঁটতে লাগলাম। কোয়ার্টারের কাছে এসে পড়েছি। বাঁদিকে ঘুরলেই আমার কোয়ার্টার। রুদ্ধ বিস্ময়ে লক্ষ্য করলাম মোরগটাও বাঁদিকের পথ ধরল। তারপর কোয়ার্টারের গেট পেরিয়ে অন্ধকার বারান্দায় উঠে গেল। তাড়াতাড়ি বারান্দায় উঠে এসে টর্চ জ্বালালাম। না, কেউ নেই। এবার মাথা ঝাঁকালাম। নিজের উদ্ভট কল্পনায় নিজেরই হাসি পেল। বাহ, সারা রাস্তা নিজের মনের অলিক কল্পনার কাছে ভয় পেতে পেতে এসেছি, কোনো মানে হয় না। চাবি বের করে দরজার তালা খুলতে যাচ্ছি, দেখি দরজার তালা নেই, ভেতর থেকে বন্ধ। আমি কারখানায় যাওয়ার সময় দরজায় তালা দিয়ে গেছি। যদি চরণ এসে গিয়ে থাকে তবে ও তালা খুলতে পারে। তবে কি চরণ এসে গেছে? যাক, হাফ ছেড়ে বাঁচলাম। নিশ্চয় চরণ দেশ থেকে ফিরে এসেছে। ওরা নাড়লাম, ভেতরে লাইট জ্বলল। তারপর দরজা খুলে গেল। দরজায় চরণ দাঁড়িয়ে আছে। এমন সময় চরণের পেছন থেকে একটা কালো মোরগ বেরিয়ে বারান্দায় এসে পড়ল। তারপর অন্ধকারে মিশে গেল। রুদ্ধ বিস্ময়ে আমি কয়েক মুহূর্ত কথা বলতে পারলাম না। কিছুক্ষণ পর বললাম, চরণ, ঘরে মোরগটা এলো কি করে? মোরগ কই, আমার চোখে সেরকম কিছু পড়লো না তো। অন্ধকারে কি দেখতে কি দেখেছেন? চরণ বললে, হতে পারে। আমি আর কথা বাড়ালাম না। স্নান করে খেতে বসে চরণকে জিজ্ঞাসা করলাম, এবার এত দেরি করলে কেন? চরণ বললে, এবার দেশে ভারী পরব ছিল, বউ ওই পরবের আগে কিছুতেই আসতে দিলে না। খাওয়া শেষ হতে চরণ এটো বাসন তুলে নিয়ে গেল। আমি যথারীতি একটা সিগারেট ধরিয়ে আগাথা ক্রিস্টির গোয়েন্দা গল্প নিয়ে বসলাম। ভেতরের বারান্দায় বিছানা পেতে লাইট নিভিয়ে শুয়ে পড়ল চরণ। শোবার আগে আমাকে জিজ্ঞেস করে গেল আমার কিছু চাই কিনা। মাঝরাত অবধি বই পড়া আমার অভ্যেস। বই পড়া শেষ করে বাথরুমে যাওয়ার জন্যে ভেতরের বারান্দায় গেলাম। বারান্দার নিচেই উঠোন, উঠোনের শেষে বাথরুম। কিন্তু বারান্দায় পা দিয়েই যা দেখলাম, তাতে আমার বুকের রক্ত জমে এলো। ঘরের অস্পষ্ট আলোয় দেখলাম চরণের পাতা বিছানায় একটা কালো মোরগ শুয়ে আছে। বালিশে মাথা রেখে যেন একটা মানুষই শুয়ে আছে। আমার গলা থেকে বোধ হয় একটা অস্ফুট আর্তস্বর বেরোলো, চরণ! সেই ডাকে মোরগটা উঠে দাঁড়ালো, আমার দিকে ঘাড় ফিরিয়ে একবার হাসলো, সেই হাসি। তারপর উঠে অন্ধকার উঠোনে নেমে গেল। আমার ডাক শুনেই চরণ হন্তদন্ত হয়ে অন্ধকার উঠোন ফুঁড়ে বারান্দায় উঠে এলো। কি হলো বাবু? তুমি কোথায় গিয়েছিলে? একটু বাথরুমে গেছিলাম বাবু। চরণ, বাড়িতে বোধ হয় একটা কালো মোরগ ঢুকে পড়েছে, খুঁজে দেখো তো। চরণের গলায় বিস্ময়।
সে কি বাবু, কালো মোরগ? মনে হচ্ছে কারো পোষা মোরগ ভুল করে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। চরণ লাইট জ্বাললো, তারপর আমি আর চরণ তন্ন তন্ন করে বাড়ির সমস্ত জায়গা খুঁজে দেখলাম। না, মোরগ দূরের কথা, একটা কালো পালক পর্যন্ত নেই। বারবার তিনবার কালো মোরগ চোখে পড়ল। তিনবারই চোখের ভুল। কিছুতেই কিছু ভাবতে পারলাম না। চরণকে শুয়ে পড়তে বললাম। আমিও চোখে মাথায় জল দিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা দূর করে ফেললাম। সুন্দর ঘুম হল। চরণের ডাকে ঘুম ভাঙল। দেখি ধুমায়িত চায়ের কাপ হাতে চরণ দাঁড়িয়ে আছে। কালকের সমস্ত দুশ্চিন্তা মাথা থেকে বেরিয়ে গেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে জানালা দিয়ে দৃষ্টি মেলে দিলাম বাইরে। দূরে আকাশের গায়ে সুন্দরী দলমা পাহাড়ের চূড়ো, সেখানে রূপলি মেঘের মনোহারী খেলা। ঘরে ঝিরঝির বাতাসের আমেজ। সুন্দর সকাল। মনে মনে ভাবলাম, এক নাগাড়ে পরিশ্রম করার ফলে মাথায় বায়ু চড়েছিল। তাই কাল জেগে জেগে এমন একটা দুঃস্বপ্ন দেখেছি। ঠিক করলাম এবার কদিনের ছুটি নিয়ে বিশ্রাম করতে হবে। চা খেয়ে বাথরুমে যাওয়ার জন্যে ভেতরের বারান্দায় আসতেই মেজাজ তিরিক্কি হয়ে গেল। উঠোনে একরাশ কালো পালক ছড়ানো, কয়েকটা গায়ে রক্তের ছিটে। চরণ! আমার গলায় উষ্মা। এসব কি? কাদের বাড়ির মুরগির পালক এসে আমাদের বাড়িতে পড়েছে, তুমি লক্ষ্য করনি? ঝাড় দিয়ে ফেলে দাওনি কেন? চরণ রান্নাঘর থেকে বেরিয়ে এসে অবাক। তাই তো বাবু, কিছুক্ষণ আগেও তো আমি দেখিনি। এইমাত্র বোধহয় বাতাসে উড়ে এসে পড়েছে। চরণ ঝাড় দিয়ে ওগুলি পরিষ্কার করল। খেয়ে দিয়ে কারখানায় গেলাম। কাজের ফাঁকে ফাঁকে বারবার দুঃস্বপ্নের মতো হানা দিতে লাগলো কালো মোরগ। কিছুতেই ভুলতে পারলাম না। আচ্ছা, জ্বালায় পড়লাম তো। একটা তুচ্ছ কালো মোরগ জীবন অতিষ্ঠ করে তুলল। একবার ভাবলাম সমস্ত ব্যাপারটা সান্যালকে বলি। সান্যাল আমার সহকর্মী, কিন্তু পারলাম না। শুনেও হয়তো ঠাট্টা করবে, কারণ সমস্ত ব্যাপারটা আগাগোড়া ভাবতে আমার কেমন অবাস্তব ঠেকছে। জোর করে কাজে মন দিতে চেষ্টা করলাম, কিন্তু মনের তলায় একটা কাঁটা খচখচ করতে লাগলো। দুপুরে খাবার সময় অফিসে এসে বসলাম। চরণ অফিসেই খাবার পাঠিয়ে দেয়। গিয়ে দেখি সান্যাল তার টিফিন ক্যারিয়ার খুলে বসে গেছে। আমারও টিফিন এসে গেছে। হাত ধুয়ে এসে টিফিন খুলে বসলাম। টিফিন খুলতে এই সমস্ত হাত পা জমে শক্ত হয়ে গেল। সান্যাল ব্যাপার লক্ষ্য করে বলল, কি হে, এমন চুপচাপ বসে কি ভাবছো? মুরগি। মুরগি? হ্যাঁ, চরণ আজ টিফিনে মুরগির মাংস পাঠিয়েছে। সে তো খুব ভালো জিনিস, হে অমৃত। বেশি থাকলে আমাকেও একটু দিও। না, ভাবছি চরণ মুরগি পেল কোথায়? আজ তো হাটবার নয়। আরে, তোমার অত খোঁজ কি দরকার? খিদের মুখে মুরগি উপদেয়। নাও, শুরু করো শুরু করো শুরু করো। কিন্তু আমার সমস্ত মন তখন এক অসহনীয় অশান্তিতে বিষিয়ে গেছে। সমস্ত বাটিটাই তুলে সান্যালকে দিয়ে দিলাম। ও তো অবাক। বললাম, কাল রাতে পেটটা একটু খারাপ হয়েছিল, মাংস খাবো না। দই দিয়ে ভাত মেখে সামান্য ভাত খেলাম। আজ বিকেল বিকেল বাড়ি ফিরলাম। কিছুতেই সবুর সইছিল না। গিয়ে এই চরণকে বললাম, চরণ, তুমি আজ মুরগির মাংস পাঠিয়েছিলে? হ্যাঁ বাবু। মুরগি কোথায় পেলে? একটা আদিবাসী এসেছিল কালো মোরগ দিয়ে,
সস্তায় পেলাম তাই নিয়ে নিলাম। রাগে আমি ক্ষিপ্ত হয়ে উঠলাম। খবরদার বলছি, আমার বাড়িতে কোনো কালো মোরগ ঢুকতে দেবে না। আমাকে এইভাবে রেগে উঠতে দেখে চরণ বেচারা হতবাক হয়ে গেল। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে ভেতরে চলে গেল। এরপর 2 দিন নিরুপদ্রবে কাটল। কালো মোরগের আর কোনো উৎপাত নেই। মনে মনে ভাবলাম, যাক বাবা, খাড়া কেটেছে। 2 দিনে জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। শশীদা থামলেন। চুরুট থেকে এক ঝলক ধোঁয়া বেরিয়ে এসে তার মুখের সামনে একটা জাল বুনে চলেছে। সেই জালের আড়ালে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে তার মুখ। শশীদা আবার শুরু করলেন। সেদিন আমার কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গেল। কুলিদের ওভারটাইম দিয়ে কাজ করানো হচ্ছিল। রাত তখন প্রায় 12টা হবে। আমি বাড়ি ফিরবো ঠিক করলাম। কারখানা থেকে বেরিয়ে রাস্তায় পা দিতেই গা ছমছম করে উঠল। এমন একটা ভয় এসে আমাকে স্থবির করে দিল। বারবার মনে হচ্ছিল আজ হয়তো রাস্তায় আবার সেই কালো মোরগটার দেখা মিলবে। রাস্তার উপর আমার পা জমে গেল। বারবার চেষ্টা করেও এগোতে পারলাম না। শেষ অবধি বিরক্ত হয়ে কারখানায় ফিরে গেলাম। বুধনকে গিয়ে বললাম, চল তোর ছুটি, আমার সঙ্গে আজ আমাদের বাড়িতে থাকবি। বুধন আমাদের কারখানার কুলি, বেশ শক্ত সমর্থ ওর চেহারা, যেন কালো পাথরে কুদে তৈরি শরীর। চরণের গায়ের ছেলে, চরণের পরিচিত। চরণেই আমাকে বলে কয়ে ওকে কারখানায় ঢুকিয়ে দিয়েছিল। বুধনকে নিয়ে তো বেরিয়ে এলাম। বুধনও বাধ্য ছেলের মতো আমার পিছু পিছু আসতে লাগলো। সঙ্গে বুধন থাকায় এবার আর ভয় করছিল না, কিন্তু মনে মনে নিজের উপর খুব বিরক্ত হলাম। আগে আগে কত রাতে এই রাস্তায় একা একা বাড়ি ফিরেছি, ভয়ের লেশ মাত্র ছিল না। চিৎকার করে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে পথ হেঁটেছি। একবার ইচ্ছা হলো ওকে ফিরে যেতে বলি, কিন্তু সঙ্গে সঙ্গে আমার ভেতর কেউ যেন এসে ফিসফিস করে বলে গেল, ও থাক, ও থাক। বুধন সারা রাস্তায় একটাও কথা বলেনি। এবার বুধন আর চরণ একসঙ্গে ছুটি নিয়ে দেশে গিয়েছিল। বুধন ঠিক 2 দিন পরেই ফিরে এসেছিল, কিন্তু তারপর থেকেই ওকে দেখেছি কেমন গম্ভীর। ততক্ষণে আমার কোয়ার্টারে এসে পড়েছি। বারান্দায় উঠে দরজায় কড়া নাড়লাম। পেছনে বুধন। এই সময় বুধন অস্পষ্ট ঘর ঘর সরে কি যেন বলল, ঠিক শুনতে পেলাম না। দরজা খুলে গেল, কিন্তু সামনে কেউ নেই, যেন হাওয়ায় খুলে গেল। আর ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ালো সেই কালো মোরগ, যেন সমস্ত দরজা জুড়ে দাঁড়িয়ে আছে। পায়ের পালকগুলি খাড়া হয়ে আছে, মাথার লাল ঝুঁটিটা একটা সিংহের মতো শটান, ঘাড়ের পালকগুলি সোজার উকাটার মতো সামনের দিকে উঁচিয়ে আছে। তার মাঝে দেখা যাচ্ছে শুধু এক বিঘত লম্বা একটা হলুদ ঠোঁট। লাল চোখ দুটো অস্বাভাবিক বড়। সেই চোখের খয়েরি মণি স্থির দৃষ্টিতে বুধনকে দেখছে। আর ফিরিয়ে বুধনকে দেখলাম। দেখি অত বড় চেহারার মানুষটি একটা বেতস লতার মতো থরথর করে কাঁপছে। সমস্ত শরীরে যেন এক ফোঁটা রক্ত নেই। মুখ দিয়ে একটা অস্পষ্ট গো গো গোগারি বেরোচ্ছে। কিছু বোঝার আগেই শুনতে পেলাম একটা কালো মোরগটা হঠাৎ দরজার কাছ থেকে উড়ে বুধনের উপর গিয়ে পড়েছে। বুধন মাটিতে পড়ে গেল। আর তখন সেই কালো মোরগটা তার বুকে উঠে কণ্ঠনালীতে ঠোঁট ডুবিয়ে রক্ত পান করতে লাগলো। কয়েকবার ছটপট করে স্থির হয়ে গেল বুধনের শক্ত পাথরের মতো পা দুটো। কণ্ঠনালীর রক্তপান শেষ করে মোরগটা ঠোঁট তুলল।
তারপর বুধনের প্রাণহীন বুকের উপর দাঁড়িয়ে একবার বিজয়ী মোরগের মতো পাখা ঝাপটে খর খর করে ডেকে উঠল। তারপর সে বুক থেকে নেমে দাঁড়ালো। সেখান থেকে নেমে গেল রাস্তায়। রাস্তা থেকে ধীরে ধীরে পাশের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। আমার পায়ের কাছে পড়ে আছে এক বিশাল প্রাণহীন দেহ। গভীর রাত, চরাচর নিস্তব্ধ। আমার সমস্ত শরীরের রক্ত ঘাম হয়ে কুলকুল করে বয়ে চলেছে। কিন্তু কি আশ্চর্য, আমার পুরনো সাহসও যেন আস্তে আস্তে ফিরে আসছে। সমস্ত ব্যাপারটা অস্পষ্ট ধোয়াটে হলেও ইতি কর্তব্য ঠিক করে নিতে সময় লাগলো না। বাড়ির ভেতরে চরণের খোঁজ করলাম। চরণ কোথাও নেই। কোয়ার্টার থেকে বেরিয়ে থানায় গেলাম। সমস্ত খুলে বললাম। সেই রাতেই পুলিশের গাড়িতে বুধনের দেহ নিয়ে গেল পোস্টমর্টেম করার জন্য। সব দুঃস্বপ্নের পরেই আছে জাগরণ। তাই সেই রাতও এক সময় ভোর হলো। সেদিনই সকালে চান্ডিলের বাস ধরলাম। গিয়ে পৌঁছালাম চরণের দেশের বাড়িতে। আমাকে দেখেই ওদের বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, চরণ কোথায়? চরণ মারা গেছে বাবু। মারা গেছে? আতঙ্কের একটা ঠান্ডা স্রোত গা বেয়ে নেমে গেল। এতদিন তবে আমি কোন চরণকে দেখেছি? হ্যাঁ বাবু, বুধন খুন করেছে। ততক্ষণে আমি ঠিক করে ফেলেছি, আর কোনো ব্যাপারেই আশ্চর্য হব না। এখানে সব সব ঘটতে পারে। আমি যেন এক অন্ধকার মধ্যযুগে এসে পৌঁছে গেছি। এরপর চরণের বউ আর চরণের বাবার অবিশ্রান্ত বিলাপের মধ্যে থেকে যে কাহিনী উদ্ধার করেছিলাম আর সংক্ষেপে তোমাদের বলছি। বিংশ শতাব্দীর সভ্যতা আর বিজ্ঞানের এই চরম উন্নতির দিনে যে এমন মধ্যযুগীয় ব্যাপার ঘটতে পারে তা অভিজ্ঞতা না থাকলে বিশ্বাস করা যায় না। সে যা, গল্পটা বলি। বুধনের ছিল খুব নেশা করার বদখেয়াল। ওই নেশার বদখেয়ালের জন্য সে দেনায় গলা অবধি ডুবেছিল। চরণের কাছেও ছিল তার অনেক ঋণ। এবার দেশে গিয়ে চরণ পরবের আগেই যেভাবে হোক ঋণ শোধ করার তাগাদা দেয় বুধনকে। ঋণ শোধ করতে না পারলে চরণ পঞ্চায়েতে নালিশ ঠুকে বুধনের সব জমি জায়গা কেড়ে নেবে এমন হুমকিও দেয়। এই নিয়ে এক কথা দু কথার পর ওদের মধ্যে বিরাট ঝগড়া বেঁধে যায়। শেষে গ্রামের মাতব্বররা এসে সেই ঝগড়া থামায়। চরণ আসার আগে শাসিয়ে আসে কাল সকালেই সে পঞ্চায়েতের কাছে যাবে। সেদিন ওই সন্ধেবেলা চরণের বাড়ির উঠোনে দেখা যায় একটা বড় কালো মোরগকে ঘোরাফেরা করতে। লোভে চরণের চোখ চকচক করে ওঠে, কিন্তু বাড়িতে চরণের বউ আর তার বাপ তাকে মানা করে মোরগটি ধরতে। কারণ তারা জানে বুধন একজন ভালো গুণীন। সে ইচ্ছে করলে কালো মোরগের রূপ ধরতে পারে। এই মোরগটাও হয়তো বুধনের মায়া। কিন্তু চরণ কোনো বাধা শোনে না। নিশিতে পাওয়া মানুষের মতো মোরগটাকে ধরার জন্য সে তার পিছু পিছু ছুটতে ছুটতে জঙ্গলে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরই চরণের আর্তনাদ শুনতে পেয়ে চরণের বাবা দৌড়ে জঙ্গলে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় চরণ পড়ে আছে। তখনও অস্পষ্ট জ্ঞান আছে। সে ক্ষীণ গলায় শেষ কথা বলে যায়, বুধন, বুধন আমাকে খুন করলো। বুধন একটা একটা কালো মোরগ। বুধন, এর বদলা আমি নেব। বুধন। শশীদার গল্প শেষ, কিন্তু গল্পের এই ভয়ঙ্কর পরিবেশ তখনও আমাদের মধ্যে চেপে বসে আছে। সবার প্রায় দমবন্ধ অবস্থা। ঠিক এই সময় লাইট জ্বলে উঠল। শশীদা অজয়ের দিকে ফিরে বললেন, কি অজয়, এর মধ্যে তোমার ইলিউশনটা কোথায় বের করো? এ কি অজয়?
আমরা সবাই চমকে উঠে লক্ষ্য করলাম অজয়ের গলা দিয়ে কেমন গো গো আওয়াজ বেরোচ্ছে। ও অজ্ঞান হয়ে গেছে, আর ওর কোলে কতকগুলো রক্তমাখা কালো মুরগির পালক। আজ ফেয়ারফুল স্টেশনে আপনারা শুনলেন প্রথিতযশা লেখক অরুণ আইনের লেখা কালো মোরগ। গল্পটির প্রধান চরিত্রে গিরিধারী, অন্যান্য চরিত্রে অভিনয় করেছে সৌরভ ও শুভ। এডিটিং, পোস্টার ডিজাইন সহ বিভিন্ন টেকনিক্যাল খুঁটিনাটিতে থাকছে গিরিধারী। আজ ফেয়ারফুল স্টেশনের নিবেদন আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে পরবর্তী আপডেটগুলো আপনি স্বচ্ছন্দে পেতে থাকবেন। আজ আপাতত এ পর্যন্তই। দেখা হচ্ছে ফেয়ারফুল স্টেশনের পরবর্তী নিবেদনে।